স্বাগত ডিবিসির দেশের সংবাদে আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে কেবল যে প্রতারিত হয়ে অর্থ হারাচ্ছেন চাকরি প্রত্যাশীরা তাই নয়, স্বপ্নের দেশে যাওয়ার আগেই বন্দী হচ্ছেন বন্দিশালায়। দফায় দফায় মুক্তিপণ দিতে হচ্ছে লাখ লাখ টাকা, তারপরও স্বজনকে ফেরত পাওয়ার বদলে ফিরছে তার লাশ। মানব পাচারের এমন উচ্চ ঝুঁকিতে থাকা জেলার মধ্যে অন্যতম মাদারীপুর। প্রতি বছরই বাড়ছে প্রাণহানি, নিঃস্ব বহু পরিবার। টাকা পয়সা দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের ইমাম মৃধা ছিলেন এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। তাকে 12 লাখ টাকায় ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখায় ভাঙ্গা উপজেলার বাদশা ফকির। ভাগ্যবত্তাতে 2023 সালের 6 অক্টোবর বাড়ি ছাড়েন ইমাম, কিন্তু ইতালি আর যাওয়া হয়নি। লিবিয়ায় নিয়ে গিয়ে তাকে বন্দী করা হয় একটি কক্ষে, চালানো হয় অমানবিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে নেওয়া হয় 35 লাখ টাকা। শেষমেশ এবছর IOM এর মাধ্যমে দেশে ফেরেন ইমাম। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব তার পরিবার। খাবারের কষ্ট এবং দুইবারের মতো আমি জেলে গেছি, পরে কোনো গেম হয় না, এই জন্য আমি IOM এর মাধ্যমে দেশে চলে আসি। মাফিয়ারা ধরছে, মায়ের পিট করছে, অনেক কান্দাকাটি করছে, ধরলেই কয় টাকা দেন, ধরলেই কয় টাকা দেন। কষ্টতে আছি খুব, আমি বিচার চাই এদের, আর আমার টাকা চাই। ইমাম দেশে ফিরলেও ইতালির উদ্দেশ্যে রওনা দেয়া শিবচরের নিকলি ইউনিয়নের সোহেল আহমেদ এখনও নিখোঁজ। দালাল চক্রের সাথে 14 লাখ টাকা চুক্তিতে 1 বছর আগে তাকে প্রথমে শ্রীলঙ্কা, পরে মিশর আর সবশেষ নেওয়া হয় লিবিয়ায়। দফায় দফায় মুক্তিপণের 51 লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহেলের। আমার বাড়ি এতটা মারধর করছে আর কি, আমি 51 লাখ টাকা দিতে বাধ্য হয়েছি, না দেওয়া উপায় না। আমার ছেলের খোঁজ খবর চাই, ছেলের চিন্তাই করবো না, টাকা পয়সা চিন্তাই করবো। আমার জীবন শেষ, কাশতে কাশতে খারাইয়া থাকতেই না মনে হয় সাথে স্টক হইব। লিবিয়ায় দালাল চক্রের নির্মম নির্যাতনের কথা এভাবেই জানিয়েছিল 22 বছরের রাকিব মহাজন। 3 বছর আগে দালালকে 27 লাখ টাকা দিয়ে ইতালির পথে পাড়ি জমালেও নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। ভয়াবহ অমানবিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে 47 লাখ টাকা আদায়ের পরও মুক্তি মেলেনি রাকিবের। খাবার আর চিকিৎসার অভাবে গেল 21শে জানুয়ারি মৃত্যু হয় তার। আলমান মরে বাদ দে, মুই মরিয়া যায়, মরিয়া দে বাবা, বললা সবাই বিল্লাহ তোর পোলা লাশ পাড়াই না, যা করতাস করিস। এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক। গেল 5 বছরে জেলায় 315টি মানব পাচার মামলা হলেও প্রভাবশালীদের চাপে প্রত্যাহার করেন অনেকেই। এমন ঘটনা থামাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলে মত সচেতন মহলের। লোভের বশবর্তী বা আশার বশবর্তী হইয়া মানুষ মাদারীপুরে ধার দেনা করে, জমি খাত বিক্রি করে, ঋণ করে এভাবে পাঠাচ্ছে। জনগণকে সচেতন করা দরকার। আপনার স্বজনকে এভাবে আপনারা পাঠান না। পুলিশ বলছে মানব পাচারের ঘটনায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। যারা এর সাথে জড়িত, এই মানব পাচারকারী চক্রের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং মামলা যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। দালালদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও হোতারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে, তাই কমছে না এই প্রতারণার ফাঁদ। সরকারি হিসেবে গেল 5 বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবি ও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে 13 জনের মৃত্যু হলেও স্থানীয়দের ভাষ্য এ সংখ্যা শখানেক। ডিবিসি নিউজ ডেস্ক। 41 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি দক্ষিণের জেলা পিরোজপুর। 166 বছর আগে প্রতিষ্ঠিত পিরোজপুর মহকুমা জেলায় রূপান্তরিত হয় 1984 সালে। এরপর কেটে গেছে 4 দশকের বেশি সময়। তবে দৃশ্যমান উন্নয়ন থেকে এখনও বঞ্চিত এই জেলা। এতে ক্ষোভ জানিয়েছেন জেলাবাসী। কর্মসংস্থান না থাকায় দিশেহারা বেকার যুবকরা। কলকারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আধুনিক সুযোগ সুবিধা কিংবা অবকাঠামোগত উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি পিরোজপুরে। যাতায়াত ব্যবস্থায় নেই উল্লেখযোগ্য উন্নয়ন, কর্মসংস্থানের অভাবে বেকার জেলার অসংখ্য যুবক। অনেক রাজনীতিবিদ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও স্থানীয় রাজনীতিবিদদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। সরকারি কর্মকর্তাও এখানে থাকতে চান না। একটা পরিসংখ্যানে আমরা এর আগেও দেখেছি যে সমস্ত বাংলাদেশের সব জেলার মধ্যে সবচেয়ে দুর্বল এবং অতি নিম্নমানের জেলা হলো পিরোজপুর। এই জেলায় ইতিপূর্বে যারাই নেতৃত্বে এবং দায়িত্বের মধ্যে ছিল সেইভাবে নজর দিয়ে কাজগুলো এগিয়ে নিতে পারেনি। সম্প্রতি পিরোজপুরে এসে জেলার অবহেলার কথা স্বীকার করেন সাবেক অর্থ সচিব ও PKSF চেয়ারম্যান জাকির আহমেদ খান। তবে জেলা প্রশাসনের দাবি, সমস্যা চিহ্নিত করে পিরোজপুরের গুরুত্ব বিবেচনা নিয়ে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য আশপাশের জেলাগুলা যখন লক্ষ্য করি সেখানে নগরায়নটা একটু বেশি মাত্রায় হয়েছে,
কিন্তু এখানে নগরায়ণটা অনেক কম। আমরা বিভিন্ন ধরনের ছোট বড় কর্মসূচি গ্রহণ করেছি। ছোট কর্মসূচি এগুলা আমরা স্থানীয়ভাবে স্থানীয় উদ্যোগের মাধ্যমে স্বল্প ব্যয়ে মিট আপ করার চেষ্টা করছি। কচা নদীর ওপর বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মিত হলেও অধিকাংশ সড়ক এখনও অনুন্নত। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও চালু হয়নি নিজস্ব ভবনে। বিদ্যুৎ সাবস্টেশনের নির্মাণ কাজও বন্ধ। ডিভিসি নিউজ ডেস্ক। কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পশুপালনে ব্যস্ত খামারিরা। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত তারা। গোখাদ্যের বাজার মনিটরিং সহ চোরাই পথে পশু আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। ঈদুল আজহাকে সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন ভৈরবের খামারিরা। প্রাকৃতিক উপায়ে দেশীয় খাবার খাইয়ে প্রস্তুত করা হচ্ছে পশু, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা উপজেলাগুলোতেও বিক্রি করা যাবে। যদিও গোখাদ্যের উচ্চ মূল্যের কারণে আশানুরূপ লাভবান হতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এছাড়া চোরাই পথে পার্শ্ববর্তী দেশ থেকে পশু প্রবেশ নিয়েও রয়েছে চিন্তা। আমাদের এখানে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু তৈরি করা হচ্ছে। গোখাদ্যটাই এত পরিমাণে বাড়ছে যে সেটা না বললেই না। গোখাদ্যের দামটার প্রতি তারা যদি একটু বিশেষ নজর দেয়, আশা করি অনেক খামারি উৎসাহিত হয়ে সেটা আগাবে। ইন্ডিয়ান গরু যদি না আসে, তাহলে আমরা যে গরুগুলো আছে আমরা কিছু ভালো দাম পাবো আশা করি। প্রাণী সম্পদ অফিস বলছে, খামারিদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও নিয়মিত চিকিৎসা সেবা। এছাড়াও মাঠে রয়েছে 7টি মোবাইল টিম, 7টা মেডিকেল টিম। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা খামারে নিয়মিত ভ্যাকসিনেশন এবং কোনো স্টেরয়েড খাওয়াচ্ছে কিনা এগুলি তদারকি করতেছে, এবং যাতে সুস্থ থাকে, সবল থাকে তার জন্য তারা নিয়মিত টিকা প্রদান করছে। উপজেলা জুড়ে 2000 প্রান্তিক খামারি সহ অর্ধ শতাধিক ছোট বড় খামারে প্রস্তুত করা হচ্ছে 40,000 পশু। ডিবিসি নিউজ ডেস্ক। ভোলার 200 বছরের ঐতিহ্যবাহী মহিষের দুধের কাঁচা টক দই এবার জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি সনদ পেল। এতে খুশি মহিষ খামারি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, এতে জেলার অর্থনৈতিক উন্নয়নে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে খামারিরা মনে করেন, শুধু জিআই পণ্যের স্বীকৃতি দিলেই হবে না, পাশাপাশি মহিষ সুরক্ষা ও খাবারের অভাব মেটাতে সরকারি উদ্যোগের প্রয়োজন রয়েছে। ভোলা সহ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবন ও অতিথি আপ্যায়নে গুরুত্বপূর্ণ মহিষের দুধের টক দই, যা স্থানীয়ভাবে মহিষার দই নামে পরিচিত। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ পেয়েছে মহিষের টক দই। এর আগে গত বছর ভোলার মহিষের দুধের কাঁচা দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এতে খুশি মহিষ পালনকারী ও দই ব্যবসায়ীরা। তবে শুধু স্বীকৃতি পেলেই হবে না, পাশাপাশি মহিষের সুরক্ষা ও খাবারের ঘাস উৎপাদন বৃদ্ধি করা না গেলে দুধ উৎপাদন হ্রাস পাবে। মহিষের বাতানের অনেক সময় ঘাসের সংকট হয়, এটা সরকার খেয়াল করলে অনেকটা মহিষ খামারিদের জন্য উপকার হবে। মহিষের অসুখ হয়, তারপরে কিল্লার সমস্যা, ঘাসের সমস্যা, এগুলো যদি সরকার সলভ করতো আরও আমরা আগাতে পারতাম আর কি। বিভিন্ন সাইজের দইয়ের হাড়ি 250 টাকা থেকে শুরু করে 350 ও 400 টাকায় বিক্রি হয়। মহিষের দই এরকম একটি পণ্য যা আমাদের ভোলাবাসীকে মনোমুগ্ধকর করে তুলেছে। বড় বড় বিয়েতে, বড় বড় অনুষ্ঠানে এই টক দইটা ভালো মানুষ পছন্দ করে আর। আগে যেমন ভোলাব্যাপী ছিল, এখন এটা আমাদের এই দইটা সারা বিশ্বে যাওয়ার শুরু করেছে। এই দইটা মহিষের টক দই ভোলার অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছেন কর্মকর্তারা। তো মহিষের দুধ উৎপাদনকে বাড়ানোর জন্য আমরা মহিষের খামারিদেরকে, মহিষের কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে সঠিক পরিমাণে ঘাস খাওয়াতে পারে, ঘাসের সাথে সারপ্লাস কিছু খাবার, দানাদার খাদ্যও যেন দেয়। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এর কারণে আমরা আমাদের যারা মহিষ পালন করে তাদের অর্থনৈতিক অবস্থা যেমন উন্নতি হবে, আমরা আরো মহিষটাকে আরো চাষবাস বৃদ্ধি করতে পারবো। এইখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। টক দই স্থানীয়দের উন্নয়ন ও অর্থনৈতিক ধারাকে বেগবান করবে, এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরে এবার লিচুর ফলনে দেখা দিয়েছে বিপর্যয়। আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভালো হয়নি। ফল লাভের আশায় বাগান কিনে লোকসানের মুখে ব্যাপারীরা। এদিকে গোপালগঞ্জে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হয়েছে লিচুর। আগাম পাকায় বিক্রিও হচ্ছে বেশ ভালো দামে।
10 বছর আগে ফরিদপুরের মধ্যখালীর জাহাপুরে প্রথম পরীক্ষামূলক লিচুর আবাদ করেন চাষিরা। সে বছর বাম্পার ফলন হয়। এরপর প্রতি বছরই বাড়তে থাকে লিচুর বাগান। দেশের উত্তরাঞ্চলের লিচু আসার আগে ফরিদপুরের চাষিরা আগাম লিচুতে দাম বেশি পান। তবে এবছর অতি খরার কারণে অধিকাংশ লিচুর মুকুল ফেটে গেছে। ফলে লোকসানের মুখে কৃষক। ফলন ভালো হয়েছিল, তারপরে ওই খরায় পুড়িয়ে একটু নষ্ট হয়ে গেছে কিছুটা। এই বছর মুজাফফর লিচু অনেক চাহিদা, কিন্তু আমরা দিতে পারতেছি না। বাজারে চাহিদা থাকলেও লিচুর যোগান দিতে পারছে না ব্যাপারীরা। যে আশায় বাগানটা নেওয়া হয়েছে ম্যাক্সিমামই বাগানে ক্ষতি হয়ে গেছে। গতবারের মতো এবার বেশি একটা ভালো হয় না, তারপরেও মোটামুটি। কৃষকদের পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। যথাযথ যে প্রক্রিয়ায় চাষ করলে তারা লাভবান হওয়ার সুযোগ আছে, আমরা সেই পরামর্শ দিয়ে যাচ্ছি যেন আমাদের কৃষকরা আরও বেশি লাভ কিভাবে করতে পারে এবং আমাদের যেই ফলনটা হচ্ছে সেটা যেন সঠিকভাবে, বিশেষ করে যে ফেটে যাওয়ার প্রবলেমগুলো রয়েছে। এদিকে গোপালগঞ্জ উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু করেন দুই ভাই। দিনাজপুর ও পাবনা থেকে বোম্বাই ও মুজাফফর জাতের মোট 50টি চারা কিনে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করেন। ইতিমধ্যেই 50,000 টাকার লিচু বিক্রি করেছেন। খরচ বাদ দিয়ে লাভ হবে লাখ টাকা। অন্যান্য জেলা থেকেও এই বাগান দেখতে ও লিচু কিনতে আসেন সাধারণ মানুষ। আমি আসছি সুদূর ফরিদপুর জেলা থেকে, বলমাই থানা থেকে, যে এখানে অনেক সুন্দর সুন্দর লিচু হচ্ছে, যেমন বড় সেমন সুস্বাদু। খুব সুস্বাদু লিচু দেখে মোটামুটি কিছু কিনতেছি বাচ্চাদের জন্য। জেলার লিচু চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এবছর গোপালগঞ্জে 50 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। অন্যদিকে ফরিদপুরে চাষ হয়েছে 270 হেক্টর জমিতে, যার মধ্যে মধুখালীতে 40 হেক্টর। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।